স্বাগতম আপনাদের সবাইকে আমাদের নতুন একটা এপিসোডে। তো আজকে আমি আপনাদের সাথে যে স্টোরিটি শেয়ার করব, এই স্টোরিটি আমাদের ইমেইলে এসেছে। আমাকে লিখেছেন, জাস্ট এ সেকেন্ড, ওনার নাম হচ্ছে ফাহিম আল ফারদিন। তো ফাহিম আল ফারদিন তিনি এই স্টোরিটি তার এক বন্ধুর কাছ থেকে শুনেছে এবং মূলত তার সেই বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটে। তা আমি সরাসরি চলে যাচ্ছি সেই ঘটনার মধ্যে। 2016 সালের কথা। তো ফারদিনের সেই বন্ধুর নাম ছিল রাসেল। রাসেল সেবার এসএসসি পরীক্ষা শেষ করে, এবং তার আরেক বন্ধু ছিল, তার নাম ছিল জামিল। তো জামিলরা গ্রামের বাড়িতেও যাওয়া আসা করতো, মানে তাদের গ্রামের বাড়ি ছিল। তো জামিল যখন পরীক্ষা শেষ করে গ্রামের বাড়িতে যাচ্ছিল, সে রাসেলকে তার সাথে যাওয়ার জন্য মানে ইনভাইট করে। তো রাসেল কথাটা তার পরিবারকে জানায়, এবং তার পরিবারও যেহেতু জানতো, জামিলকে খুব চিনতো, মানে তারা খুব ভালো বন্ধু, সেহেতু রাসেলের পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, তাকে জামিলের সাথে মানে যাওয়ার জন্য পারমিশনটা দেয়। তো তারা সেই মোতাবেক দুইজনে প্রিপারেশন নিয়ে গ্রামে যাওয়ার জন্য পরদিন সকালবেলা রওনা দেয়। প্রায় 4-5 ঘন্টা জার্নি করে তারা সেখানে পৌঁছায় জামিলের গ্রামের বাড়িতে। তো জামিলের পরিবারের মধ্যে ছিল তার দাদা দাদি ছিল, ছোট ভাই বোন ছিল, এবং তার মা বাবা। এবং তারা যখন দেখে জামিলের সাথে তার বন্ধু রাসেল গ্রামে ঘুরতে আসছে, তারাও আসলে খুব খুশি হয়, এবং তারা মোটামুটি খুব বেশি আন্তরিক ছিল, যার কারণে জামিলের বন্ধুকে তারা খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নেয়, এবং পরিবারের আসলে একটা মেম্বারের মতোই তারা অ্যাকসেপ্ট করে নেয়। তো সেদিন জামিল আর রাসেল তারা মোটামুটি জার্নি করে কিছুটা ক্লান্ত ছিল, যার কারণে তারা খেয়ে দিয়ে শুয়ে পড়ে, এবং তারা সেদিন একটা লম্বা ঘুম দিয়ে দেয়। সেদিন আর খুব বেশি একটা ঘোরাফেরা হয়নি। সন্ধ্যার দিকে তাদের যখন ঘুম ভাঙে, তারা চা নাস্তা খেয়ে বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখে, এবং চিন্তা করে আজকের মতো তারা আর কোথাও তেমন যাবে না, রাতের খাবারটা খেয়ে তারা শুয়ে পড়ে। তো পরদিন সকালবেলা তারা উঠে ঘুম থেকে এবং ঘুরতে বের হয় তাদের গ্রাম দেখার জন্য। তো জামিল তো মোটামুটি গ্রামের ছেলে, রাসেল তেমন একটা গ্রামে খুব বেশি যাওয়া আসা করেছে বা গ্রাম তার দেখা হয়েছে এরকম কিন্তু না। তো রাসেলের কাছে বিষয়গুলো আসলে গ্রামের প্রকৃতি, পরিবেশ, মানুষজন সবকিছু এত বেশি অ্যাডভেঞ্চারাস লাগে, এত বেশি সুন্দর লাগে তার কাছে, সে আসলে খুব এনজয় করতে থাকে। তো দুই বন্ধু মিলে তারা অনেক জায়গায় যায় হেঁটে হেঁটে। তারপর তারা আবার বাড়িতে ফিরে আসে দুপুরের দিকে এবং খাওয়া দাওয়া সারে। এদিকে জামিলের যে দাদা দাদি ছিল, তারাও খুব মিশুক এবং রসিক মানুষ ছিল। তারা রাসেলের সাথে খুব গল্প করে কুশগল্পে মানে মেতে উঠে। এভাবে 2-3 দিন চলে যায়। জামিল ঘুরিয়ে ঘুরিয়ে রাসেলকে পুরা গ্রামটা দেখায়, চারপাশটা দেখায়, তার শৈশব কোথায় কেটেছিল, কোথায় কি করতো, কোথায় খেলতে যেত, কোথায় মাছ ধরতে যেত, এগুলা সব কিছু আসলে দেখায়। তো রাসেলের কাছে বিষয়গুলো খুব এনজয়েবল হয়, সে খুব এনজয় করতে থাকে। তো এরপর দিন মানে হঠাৎ করে একদিন আর কি, রাসেল যখন ঘুম থেকে ওঠে, তখন জামিলের মা এসে বলে, আসলে জামিল তো সকালবেলা তার বাবার সাথে একটু সদরে গিয়েছে, মানে শহরের দিকে, তাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হবে, তুমি আশেপাশে ঘুরে দেখতে পারো, তোমার যদি মন চাই, তবে দূরে কোথাও যেও না। তো রাসেল চিন্তা করে তাকার, আজকে যেহেতু জামিল সাথে নেই, তেমন কোথাও সে যাবে না, সে আজকে দাদা দাদির সাথে, ওই যে জামিলের দাদা দাদি, তাদের সাথেই গল্প গুজব করে মানে দিনটা কাটিয়ে দিবে। তো পুরা দিনটা এভাবে চলে যায়। বিকাল নেমে যখন সন্ধ্যা নামবে এরকম একটা সময়, সেই সময় রাসেলের কাছে চলে আসে জামিলের আম্মু, এবং জামিলের আম্মু এসে তাকে বলে যে, বাবা একটা কাজ করা লাগবে, যদি তুমি পারো আমাদের যে দুধ দিয়ে যেত, মানে ওনার একটা জায়গা থেকে একটা মানুষের কাছ থেকে প্রতিদিন দুধ নিত, তো ওই লোকটা নাকি সেদিন অসুস্থ ছিল, যার কারণে মানে দুধ নিয়ে আনতে পারে নাই বাসার মধ্যে। তো রাসেলকে বলা হয়, যদি তুমি পারো ওই মানুষটার বাসায় গিয়ে
দুধগুলা নিয়ে আসো। তো রাসেল তো খুব খুশি হয়, সে বলে সমস্যা নাই, আমি যাব। সে সঙ্গে সঙ্গে জামিলের মায়ের কাছ থেকে দুধের যে বোতলটা, মানে যে পাত্রটা ছিল, সেটা নিয়ে সে রওনা দেয়। এবং যাওয়ার সময় জামিলের আম্মু কিন্তু তাকে বলে দিয়েছিল কিভাবে যেতে হবে। খুব বেশি আসলে দূরে না, 15-20 মিনিট হেঁটে গেলে হয়। তো রাস্তাঘাট সব কিছু বলে দেয় এবং রাসেলও বের হয়ে পড়ে। তো রাসেল এক সময় হাঁটতে 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 চলে যায় সেই যাদের বাড়ি থেকে দুধ নিত, সেই বাড়িতে গিয়ে সে দুধটা কালেক্ট করে। এবং সেখান থেকে যখন বের হচ্ছে, মানে ফিরতি পথে, তখন মোটামুটি গায়ে লাগা একটা সন্ধ্যা নেমে গিয়েছে, মানে চারপাশে একটু অন্ধকার হয়ে উঠেছে এরকম আর কি। তো রাসেল আস্তে আস্তে হাঁটতে থাকে, মানে জামিলের বাড়ির দিকে। তো আসার পথটা মূলত একটা ম্যাটো পথ বলা যায়, কিছুটা পথ খালি প্রান্তরের মতো জায়গা দিয়ে, বিলের মাঝখান দিয়ে, এবং কিছুটা পথ জনবসতি বা ঝোপঝাড় এরকম একটা জায়গার মধ্যে দিয়ে। তো রাসেলের এরকম মানে এই জায়গাগুলো নিয়ে বা গ্রামের যে পরিবেশ, এগুলা নিয়ে তেমন কোনো আইডিয়া ছিল না, এবং তার মনের মধ্যেও কিন্তু এগুলো নিয়ে কোনো ধরনের ভয়ভীতি সেই মুহূর্তে কিন্তু কাজ করতেছিল না। তো সে মনের আনন্দেই মানে হাঁটতেছিল, কিন্তু সমস্যাটা হয় বৃষ্টি শুরু হয়ে যায় হঠাৎ করে, এবং বৃষ্টিটা আসলে খুব মুষলধারে নামে। তো এত বেশি জোরে যখন বৃষ্টি নামে, রাসেল কিন্তু বের হওয়ার সময় কোনো ছাতা বা কোনো কিছু নিয়ে এসেছিল সেটাও না। তো প্রবল বৃষ্টির চাপে পড়ে রাসেল চিন্তা করে মানে কোথাও যদি একটু শেল্টার নিতে পারে, কোথাও একটু দাঁড়াতে পারে, তাইলে হয়তো সে নিজেকে একটু বৃষ্টির কাছ থেকে রক্ষা করতে পারবে। এই চিন্তা করে সে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটা পয়েন্টে বা একটা জায়গায় এসে দেখতে পায় একটা বাড়ির মতো দেখা যাচ্ছে, চারপাশটা দেওয়াল দেয়া মানে ঘেরা, এবং বাড়ির ওই এলাকাটার মধ্যে, ওই জায়গাটার মধ্যে বড় বড় খুব গাছপালা দেখা যাচ্ছে। তো দেখেই বোঝা যাচ্ছে এটা একটা পরিত্যক্ত বাড়ি হবে, বা অনেক বছর মানুষজন না থাকলে বাড়ির একটা বা ভিটার যে এরকম একটা অবস্থা হয়, অনেকটা সেরকম। তো রাসেল ওই বাড়িটার গেইটে যখন আসে, তখন দেখে একটা পৌর বাড়ির মতো, একটা জমিদার বাড়ির মতো বাড়ি সেখানে পড়ে আছে। তো এই বাড়িটা যে একটা পরিত্যক্ত বাড়ি, সেটা কিন্তু রাসেল দেখেই বুঝে গিয়েছিল। তো সে যেহেতু বুঝতে পারে এটা একটা পরিত্যক্ত বাড়ি, কারো মানুষজনের চিহ্ন নাই, সে চিন্তা করে এখানে দাঁড়িয়ে যদি বৃষ্টিটা থামা পর্যন্ত সে সময়টা পার করতে পারে তাহলে বেটার হবে। কারণ এখানে যেহেতু কোনো মানুষ নাই, কেউ থাকে না, সেহেতু তাকে কেউ কোনো কিছু বলবেও না, কোনো কিছু মনেও করবে না। এই চিন্তা করে রাসেল সেই বাড়িটার যে বারান্দা ছিল সেখানে গিয়ে দাঁড়ায় এবং নিজেকে বৃষ্টির হাত থেকে মানে রক্ষা করার চেষ্টা করে। তো চারপাশটা তখন মোটামুটি অন্ধকার নেমে গিয়েছে, একটু দোআঁশা আলোর মতো অন্ধকার হালকা দেখা যাচ্ছে চারপাশটা। সে দেখে ঘুরে ঘুরে চারপাশটা, বাড়ির যে চারপাশটা বড় বড় গাছ এবং ঝোপঝাড়ে আগাছায় মানে ভর্তি। বাড়ির যে জানালা ছিল সেই জানালাগুলো পুরনো, সেই অনেক বছর আগের যে জমিদার বাড়ির যে জানালার স্টাইল ছিল ওই ধরনের, এবং জানালার যে গ্লাসগুলো ছিল সেগুলো পর্যন্ত মানে খুব ডার্ক হয়ে গিয়েছে, খুব ঝাপসা হয়ে গিয়েছে। তো সে বুঝতে পারে এই বাড়িতে অনেক দিন ধরে কেউ থাকে না। তো দেখার পর সেইভাবে দাঁড়িয়ে তাকে অপেক্ষা করতে থাকে আসলে বৃষ্টিটা কখন কমবে। এমন সময় সে একটা সাউন্ড শুনতে পায়, ঠিক তার পেছন থেকে কেউ জানি জানালার মধ্যে কাঁচের গ্লাসে যেরকম নক করলে এক ধরনের সাউন্ড হয়, ঠিক ওই রকম একটা সাউন্ড। এইবার রাসেল একটু মানে হকচকিয়ে উঠে সে ঘুরে পেছনে তাকায়, কে আসলো বা কে নকটা করলো। দেখে আসলে তেমন কেউ না, কিন্তু জানালার ও পাশ থেকে মানে জানালার ভেতর থেকে একটা নকের সাউন্ড আসতেছে। তেমন সময় হঠাৎ করে সে একটা ভয়েস শুনতে পায় জানালার ও পাশ থেকে, বলতেছে, বাবা তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসো। হঠাৎ এরকম একটা কণ্ঠ, এবং কণ্ঠটা ছিল খুব ভারী, একটা বয়স্ক বৃদ্ধ মানুষের কণ্ঠ হলে যেরকম হয় ঠিক সেরকম একটা কণ্ঠ তাকে বলে বাসার ভেতর ঢোকার জন্য।
তো এতক্ষণ রাসেলের কিন্তু মনের ভিতর কোনো ভয় ভীতি এগুলা কিন্তু কোনোভাবেই কাজ করতেছিল না। তো হঠাৎ করে এরকম একটা জায়গায়, যেটা তার মনে হয়েছিল একটা পরিত্যক্ত বাড়ি, এবং দেখেও মনে হচ্ছে যেটা একটা পরিত্যক্ত বাড়ি, এখানে কোনো মানুষ থাকে না, এরকম একটা জায়গায় এরকম একটা বাড়িতে কেউ যখন তাকে হঠাৎ করে ভেতরে যাওয়ার জন্য বলে, আসলে এই বিষয়টা মানে শকিং। তো সে অত বেশি কোনো কিছু চিন্তা না করেই লোকটাকে জবাব দিয়ে দেয় যে সমস্যা নাই, আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি কমে গেলে চলে যাব। তো লোকটা বলে, তুমি ভেতরে আসো, বৃষ্টি আসলে এত তাড়াতাড়ি থামবে না, তুমি এখানে ভেতরে এসে বসো। তো এইবার রাসেল চিন্তা করে আসলে কি এই বাড়িটার মধ্যে কোনো মানুষ থাকে কিনা, গিয়ে কি একটু ভেতরে দেখবে কিনা যে বাড়ির পরিবেশটা কেমন। তার মনের মধ্যে একটা আসলে কিউরিসিটি বা এটা নিয়ে একটা অনুসন্ধানী মন তাকে আসলে বাধ্য করে। তো ওই লোকটা ভেতর থেকে বলে, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি ভেতরে ঢুকো। তো একসময় দরজার দুটা কপাট আস্তে করে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে যায় এবং রাসেল ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পর সে আসলে খুব বেশি অবাক হয় একটা জিনিস দেখে। বাড়িটা বাইরে থেকে যত বেশি জরাজীর্ণ বা ভাঙা মনে হচ্ছিল, ভেতরে ঠিক সেই পরিমাণ বাড়িটা মানে পরিষ্কার এবং খুব সাজসজ্জিত। সে দেখে ফার্নিচার থেকে শুরু করে সবকিছু অনেক পুরনো আদলের, বর্তমান যুগের ফার্নিচারগুলো যেমন হয় ঠিক তেমনটা না, কিন্তু সবকিছু এত বেশি পরিষ্কার এবং এত বেশি সাজানো, মনে হয় এখানে প্রতিদিন মানুষ থাকে এবং এই বাড়ির মধ্যে মানুষের বসবাস রয়েছে। তো রাসেল যখন ভিতরে ঢোকে, ওই যে বৃদ্ধ লোকটা, সে দেখে একজন বয়স্ক বৃদ্ধ লোক। সেই বৃদ্ধ লোকের বয়স কমপক্ষে 70 বা 70-এরও বেশি হবে এরকম, চুল দাড়ি, মানে তার সবকিছু একদম সাদা পাকা এরকম। তো ওই লোকটা রাসেলকে বসতে দেওয়ার জন্য একটা চেয়ার টানতেছিল। তো চেয়ারটা অনেক ভারী মোটা কাঠের হওয়ার কারণে ওই বৃদ্ধ লোকটা আসলে সেটা টেনে নিয়ে আসতে পারতেছিল না। তো রাসেল করে কি, সে নিজে গিয়ে চেয়ারটা টেনে বৃদ্ধ লোকটার পাশেই সে বসে। তো লোকটা রাসেলের দিকে তাকিয়ে থাকে এবং রাসেলকে বলে, রাসেল তুমি কি খাবা? এইবার রাসেল আসলে খুব বড় ধাক্কা টাকাই, কারণ সে যখন লোকটার মুখে তার নাম শুনে, তার কাছে বিষয়টা আর কোনোভাবেই স্বাভাবিক লাগে না, বা সে কোনোভাবেই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারে না। কারণ সে চিন্তা করে এই গ্রামে সে প্রথম আসলো এবং এই লোকটাকে সে জীবনে কোনো দিন দেখেনি, কিভাবে লোকটা তার নাম জানলো। তো রাসেল ভেতরে ভেতরে এত বেশি ভয় পেল, বা তার মধ্যে ভয়টা এত বেশি জোরালোভাবে কাজ করা শুরু করলো, সে আসলে কি করবে সে একবার চিন্তা করতেছিল। সে সব কিছু পেলে যে একটা দৌড় দিবে, আবার সেখান থেকে দৌড়ে কিভাবে যাবে সেটা চিন্তা করলেও সে আসলে মানে অসাড় হয়ে যাচ্ছিল। তো সে বসে থাকে, কারণ সে নিজেকে সেখান থেকে নড়াতে পারতেছিল না একটা সময়। তো তখন ওই লোকটা বলে, তুমি চিন্তা করিও না, তোমার বন্ধু জামিল তোমাকে খুঁজতেছে, সে কিছুক্ষণের মধ্যে আশেপাশে চলে আসবে। তো দ্বিতীয় ধাক্কাটা রাসেল এবার খায়, কারণ সে বুঝতে পারে এটা যদি কোনো মানুষ হয়ে থাকে তাহলে সে এখানে বসে, বাসার ভিতর বসে সে কিভাবে জানে তার বন্ধু জামিল তাকে খুঁজতে বেরিয়েছে। এইবার রাসেল তার সবটুকু সাহস সঞ্চয় করে লোকটাকে বলে, আমি চলে যাব এখন, আমার এখন থাকার মতো আর পরিস্থিতি নাই, আমার চলে যেতে হবে। তো লোকটা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার বন্ধু তোমাকে খুঁজতে আসতেছে, তুমি ওর দেখা পেয়ে যাবা। এই কথাটা শোনার পরেই মানে রাসেল সেখান থেকে বেরিয়ে একটা দৌড় দেয়, এবং কর্দমাক্ত রাস্তা বা বৃষ্টি তখনও গুড়ি গুড়ি পড়তেছিল, সেগুলা সে আর কোনো কিছুই কেয়ার করে না। সে চোখ যেদিকে যাচ্ছিল আসলে সেই রাস্তা ধরে সে দৌড়াতে থাকে, এবং উন্মাদের মতো দৌড়াতে দৌড়াতে একটা সময় সে দেখে টর্চ হাতে কেউ একজন এগিয়ে আসতেছে,
এবং সেটা ছিল তার বন্ধু জামিল। তো জামিল যখন কাছাকাছি চলে আসে, সে রাসেলকে জিজ্ঞেস করে, কি সমস্যা তোর, এভাবে দৌড়াচ্ছিস কেন? তো রাসেল আসলে ওই মুহূর্তে কোনো কিছু বলবে সেটা তার ওই ক্ষমতাটা ছিল না। তার এই অবস্থা দেখে জামিল তাকে দৌড়ে বাসার মধ্যে নিয়ে যায়। বাসার মধ্যে নিয়ে গিয়ে রাসেলকে একটা জায়গায় বসানো হয়। ততক্ষণে রাসেলের চারপাশে জামিলের আব্বু আম্মু, দাদা দাদি সবাই চলে এসেছে। তো তারা জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, তুমি কোথায় থেকে কোথায় গেলা? তোমাকে তো পাঠালাম দুধের জন্য, তুমি এতক্ষণ ধরে কি করতেছিলা? তো তখন রাসেল বলে, আসলে মাঝপথে যখন বৃষ্টি শুরু হয় তখন আমি ওই যে রাস্তার পাশে একটা পুরনো বাড়ি ছিল, সেই বাড়িটার বারান্দার মধ্যে গিয়ে দাঁড়াই, এবং সেখানে দাঁড়ানোর পর আমাকে একটা বৃদ্ধ লোক ডেকে বাসার মধ্যে ঢুকায় এবং বসতে দেয়। তো ওই বৃদ্ধ লোকটা আসলে যে যে কথাগুলো বলেছিল সব কিছু রাসেল তাদেরকে বলে। এই কথাটা শোনার পর রাসেলের পরিবারের যত মানুষ ছিল সবাই আসলে খুব অবাক হয়ে যায়। তারা রাসেলকে খুব বেশি অবাক করে দিয়ে বলে, তুমি ওই বাড়ির মধ্যে আসলে মানুষ কোত্থেকে দেখলা বা কোত্থেকে মানুষ আসলো? ওই বাড়িটা তো প্রায় 2 যুগ ধরে পরিত্যক্ত হয়ে আছে, এবং ওই বাড়ির কাহিনী হচ্ছে ওই বাড়িটাতে একটা পরিবার থাকতো, ওই বৃদ্ধ লোকটারই পরিবার, এবং তার 2টা ছেলে ছিল, সাথে ছিল তার 2 ছেলের 2টা বউ। তো তারা করে কি একদিন কোনো একটা দাওয়াতে যাচ্ছিল, সেই সময় সেই বৃদ্ধ লোকটাকে বাসার মধ্যে রেখে যায়, এবং তারা বলে তারা সন্ধ্যার মধ্যেই ফিরে আসবে। তো সন্ধ্যা পার হয়ে আসলে দিন চলে যায়, 2-3 দিন চলে যাওয়ার পরেও তারা যখন ফিরে আসতেছিল না, বৃদ্ধ লোকটা চারপাশে কোচ লাগায় তার 2 ছেলে এবং তার 2 ছেলের বউ কোথায়। এভাবে বেশ কিছুদিন খোঁজার পর একসময় পুলিশ তাদের মৃতদেহ পাশের আরেকটা গ্রাম থেকে একটা বিলের মাঝখান থেকে আসলে উদ্ধার করে। তো এই ঘটনার পর বৃদ্ধ লোকটা এত বেশি শকড খায়, সে তার পরদিনই তার রুমের মধ্যে মারা যায়, এবং মারা যায় আসলে হুট করেই কোনো কারণ ছাড়া, কারণ বৃদ্ধ লোকটা কিন্তু অসুস্থ ছিল সেটাও না। তো মারা যাওয়ার পরে ওই লোকটাকে গ্রামের লোকজন জানাজার নামাজ দিয়ে দাফন করতে যখন নিয়ে যায়, তো সেই সময়ে জানাজার নামাজে আসলে খুব বেশি একটা মানুষজন ছিল না, গ্রামের কিছু মানুষজন ছিল তারাই। তো জানাজার নামাজ নাকি ঠিক যখন শুরু হবে ঠিক এর আগেই প্রায় 100-200 মানুষ, এরকম একটা মানুষের দল জানাজার নামাজ পড়তে চলে আসে, এবং জানাজার নামাজ পরে তারা আবার ঠিক নামাজ শেষ হওয়ার সাথে সাথে চোখের নিমিষে গ্রামবাসীরা সবাই আসলে এই ঘটনাটা আসলে প্রত্যক্ষ করেছিল। সেই সময়ে তারা সবাই আসলে নামাজ শেষ হওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। তো এই কাহিনীটা পুরো গ্রামের সবাই জানতো, এবং এরপরে নাকি প্রায় 2-3 বছর ধরে কেউ ভর দুপুরে বা ভর সন্ধ্যায় যদি ওই বাড়ির আশেপাশে দিয়ে হেঁটে যেত, তাহলে সেই বৃদ্ধ লোকটাকে বারান্দায় দেখতে পেত বা বাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করতে দেখা যেত। তো এরকম কাহিনী ওই ঘটনার 2-3 বছর পর্যন্ত প্রচলিত ছিল, কিন্তু এরপর থেকে এটা থেমে যায়, এবং বিগত 5-7 বছরে বা 10 বছরে এরকম কাহিনী কিন্তু আর ঘটেনি। তো এইবার যখন রাসেলের সাথে এরকম একটা কাহিনী ঘটে, সবাই আসলে খুব বেশি অবাক হয়, এবং সবাই বলে তুমি আসলে বেশ ভাগ্যবান, যার কারণে তোমার কোনো ক্ষতি হয়নি, এবং তাকে ওয়ার্ন করে দেয় যাতে ওই দিকে আসলে আর দিনের বেলাও না যায়। তো রাসেল সেবার জামিলের গ্রামে গিয়ে এই ঘটনাটার সাক্ষী হয়, এবং গ্রামের যে একটা পরিবেশ সেটার পাশাপাশি যে একটা ভৌতিকতাও গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা সে আসলে বুঝতে পারে। তো যদিও তার জীবনের একটা ভয়ঙ্কর একটা স্টোরি, তার কোনো ক্ষতি যেহেতু হয়নি, সেই বিষয়টাতে খুব বেশি ভিকটিম বা কোনোভাবে সে প্রবলেম ফেস করেনি,
সেহেতু সে বিষয়টাকে তার জীবনের একটা স্মৃতিময় কাহিনী বলে সে আসলে ধরে নেয় এবং আজকে আমাদেরকে যিনি স্টোরি লিখেছেন তার সাথে শেয়ার করেন। তো আমি ধন্যবাদ জানাচ্ছি ফারদিনকে তার বন্ধুর সাথে ঘটে যাওয়া এই সুন্দর কাহিনীটি আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আশা করব তিনি আরও স্টোরি তার জানা বা তার দেখা বা তার শোনা যে কোনো স্টোরি আমাদেরকে সেন্ড করে দিবেন এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে শেয়ার করার জন্য। তো আপনাদের কাছে, আপনারা যারা শুনতেছেন এই মুহূর্তে, আপনাদের কাছেও যদি কোনো স্টোরি থাকে, সেটা হোক আপনার সাথে ঘটা, হোক আপনার ফ্রেন্ডের সাথে বা আপনার পরিবারের সাথে, আপনার জানা বা শোনা যে কোনো কাহিনী, আদিভৌতিক কাহিনী বা প্রচলিত কোনো লোককথা, ভৌতিক লোককথাগুলা যদি আপনার জানা থাকে তাহলে কাইন্ডলি এখনই আমাদের লিখে ফেলুন, আমাদের ইমেইলে সেন্ড করে দিন, যেটা আপনারা আমাদের চ্যানেলের অ্যাবাউটে গেলে দেখতে পাবেন, সেখানে আপনারা সেন্ড করে দিন। আমি আপনাদের স্টোরি পড়ে যদি সেটা শেয়ার করার মতো হয় অবশ্যই আমি শেয়ার করে ফেলব। এটাই ছিল আজকের স্টোরি। আমি আজকের মতো চলে যাব। আগামী সপ্তাহে অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য আরও একটা স্টোরি নিয়ে আসার জন্য। সেই পর্যন্ত বেশি বেশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের কিন্তু র্যাঙ্কিংটা একটু নিচের দিকে চলে গিয়েছে, যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড করতেছি না। এখন কষ্ট করে আপনারা চেষ্টা করবেন আমাদের স্টোরিগুলো আপনাদের পরিচিত জনদের সাথে শেয়ার করে দিতে, এবং অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন যাতে আমাদের স্টোরিগুলো, আমাদের ভিডিওগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আগামী সপ্তাহে আরও একটা নতুন স্টোরি নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভৌতিকের সাথে থাকুন এবং বেশি বেশি শুনতে থাকুন ভৌতিক।